এই সরকারের তো ৩ মাস অতিক্রান্ত হলো। তো আমি মনে করি যে ধরুন শুরু হিসেবে তো ভালোই, হ্যাঁ। তবে যে জোর দিয়ে প্রথমে বলেছিলাম বা ১ মাস পরে বলেছিলাম, এখন মনে হয় যে অত জোর দিয়ে আর বলতে পারছি না। কেন পারছি না এই কারণে যে এই সরকারের আমি মনে করি যে অগ্রাধিকার দিয়ে কয়েকটা কাজ করার ছিল। একটা হচ্ছে যে শেখ হাসিনার সরকার যে ভুলগুলো অপরাধগুলো করেছিল সেগুলোর ব্যাপারে বিচারের একটা দায়বদ্ধতা এই সরকার নিজের কাঁধে নিয়েছে। তো সেটা যদি নিয়ে থাকে তাহলে ইউনূস সরকার যে অন্যায়গুলো অপরাধগুলো করেছে সেগুলোর আপনার একটা ন্যায়সঙ্গত বিধান, মানে সেগুলোর একটা ব্যবস্থা নেওয়াও কিন্তু এই সরকারের দায়িত্ব। যদি ইউনূসেরটা না করতে পারে তাহলে হাসিনারটা করার এখতিয়ার বা যৌক্তিকতা কিন্তু তখন গ্রহণযোগ্যতা হারাবে। তো ফলে যেটা হয়েছে যে আমি মনে করি যে ইউনূস সরকার হচ্ছে আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সরকার। এবং শুধু তাই নয়, মানে সবচেয়ে মানে এত অল্প সময়ে দেশের এত বড় ক্ষতি ইউনূস সরকার ছাড়া আর কেউ করতে পারেনি। তো সেইখানে সেই সরকারের যে অপকর্মগুলো সেগুলোতে আপনার মানে ড্যামেজ লিমিটেশনের জন্য যে কাজগুলো করা দরকার ছিল সেই কাজগুলো এখনও যথাযথভাবে হয়নি। যেমন ধরুন আমি একটা ড্যামেজ লিমিটেশন যেটা এই সরকার সহজেই করতে পারে, করা উচিত, সেটা হচ্ছে বিচার বিভাগ এবং প্রশাসনকে এই ইউনূস সাহেবের সময় যেভাবে বিশেষ দল কর্তৃক দলীয়করণ করা হয়েছে। ইউনূস সাহেবের নাকি দল ছিল না, কিন্তু তার তো একাধিক দল ছিল আমরা দেখতে পাচ্ছি। তার ছত্রছায়ায় বেড়ে উঠে একটা দল গড়ে উঠেছে, আর তার পেছন থেকে তাকে পরিচালনা করেছে আরেকটা গুপ্ত দল। তো সেই দলগুলো তারা যেভাবে প্রশাসনের সর্বত্রকে দখল করেছে, বিচার বিভাগ, এই যে আমাদের উচ্চতর আদালত, আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের মতো জায়গা, যেটা মানে বাংলাদেশ এত জায়গায় পিছিয়েছে তারপরেও কিন্তু বিচার বিভাগের উপর উচ্চতর বিচার বিভাগের প্রতি মানুষের আস্থার জায়গা অনেকটা ছিল, কমেছে ওভার দি ইয়ার্স, কিন্তু অনেকটা ছিল, সেটা তো ধূলিসাৎ হয়ে গেছে। এই যে ইউনূস সরকার 23 জনকে বিচারপতি নিয়োগ করলো হাইকোর্টে, এইখানে তো দেশের নিয়ম হচ্ছে যে অন্তত 2 বছর তাদেরকে রাখতে হয়, তাদেরকে মানে তারা ইয়েতে থাকেন আর কি। কি বলেন আপনারা আমি জানি না ভাই, একটা প্রবেশন থাকে, মানে এটা অস্থায়ী নিয়োগ, 2 বছর পরে এডিশনাল অ্যাপয়েন্টমেন্ট বলা হয়, অতিরিক্ত বিচারক 2 বছর পরে তারা স্থায়ী হন। ইউনূস সরকার তাদেরকে 1 বছরের মাথায় তাদেরকে স্থায়ী করেছেন। কেন করেছেন? তো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। এবং তাদের রাজনৈতিক পরিচয় কি? যে 23 জন নিয়োজিত হয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় কি? তো তো সেটাকে আপনার, তো এই যে বিশেষ উদ্দেশ্যে ইমপ্লান্টেড বিচার বিভাগকে মানে সম্মানকে ধূলিসাৎ শুধু করে না, বিচার বিভাগের সাথে দেশের মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকারের প্রশ্নটা জড়িত। তো সেই জায়গায় আপনার সেটার ব্যাপারে ব্যবস্থা এই সরকার তো গ্রহণ করতে পারে। এই সরকার তো এই ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছে বলে আমার জানা নেই। হ্যাঁ, ইনফ্যাক্ট এখন যিনি আইনমন্ত্রী তিনি তো ইউনূস সরকারের সময়েও একটা বিশেষ দায়িত্বে ছিলেন। তো তিনি বা আপনার সরকার কি করছে আমি জানি না, এ ব্যাপারে আমি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করবেন বলে আশা করি। আচ্ছা, তারপরে যেমন ধরুন আপনার মানে মাসুদ ভাই আপনি নিজে একজন বিশিষ্ট আইনজীবী, দেশে ক্ষুদ্র না আমরা সবাই জানি, আপনাকে সম্মান করি, তো সেই জন্য আমি আরও বিশেষ করে এই কথাগুলো বলছি। আপনি প্রশাসনে দেখেন, প্রশাসনের রন্ধে রন্ধে আপনার যেভাবে দলীয়করণ হয়েছে, সেই দলীয়করণ বিশেষ মহল থেকে, হ্যাঁ, এবং সেই আপনার সেই বিশেষ দলটির লোকজনকে দিয়ে যেভাবে ভরিয়ে ফেলা হয়েছে, তার জায়গা থেকে হয়তো কোনো জায়গায় উপরের লেভেলে পরিবর্তন হয়েছে, তো সেক্রেটারি পরিবর্তন হয়েছে, কিন্তু নিচের সবগুলো স্তরে তো সেই একই কর্মকর্তারা রয়ে গেছে। বিশ্ববিদ্যালয়গুলো তো একই অবস্থা। বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর কিছু পরিবর্তন হয়েছে,
হ্যাঁ, কয়েকটা বিশ্ববিদ্যালয়, এবং যাদেরকেও নিয়োগ দেওয়া হয়েছে তারাও যে খুব সুবিবেচনা প্রসূতভাবে যোগ্য শিক্ষাবিদদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তা নয়, এখানেও দলীয়করণ হয়েছে। কিন্তু দলীয়করণ হয়ে অন্ততপক্ষে আগের যে আপনার অতি দলীয়করণ সেটার থেকে যে কিছুটা পরিবর্তন হয়েছে সেটাও তো আপনার যথেষ্ট পরিমাণে হয়নি। তো ফলে আপনার কোথায় আছি আজকে? আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে একেবারে খাদের কিনারায়, কি আমার তো মনে হয় যে গভীর গর্তে পড়ে গেছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসার উপায়টা কি? তো আমি আপনার সেই জন্য আসলে আমরা ইনক্লুসিভ ইলেকশনের কথা বললাম, যে ইনক্লুসিভ ইলেকশনে কিন্তু ধরেন অ্যাবাউট 40% মানুষ ভোট দেয় নাই। হ্যাঁ, কিন্তু মানে আপনি পশ্চিমবঙ্গের ইলেকশনে দেখেন কি পরিমাণ ভোট পড়েছে। সেটার পিছনে অনেক কারণ আছে হয়তো, কিন্তু আপনার মানে মানুষের জন্য এত আকাঙ্ক্ষিত নির্বাচন, কারণ বহু বছর এদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ থেকে বঞ্চিত ছিল। তো সেই বহু আকাঙ্ক্ষিত সেই নির্বাচন যখন হলো, তখন তো এইখানে সব মানুষ ঝাঁপিয়ে পড়ে ভোট দিতে যাওয়ার কথা। তারপরেও 40% মানুষ ভোট দিতে যায়নি। তো তারপরেও ধরুন যাক 60% গেছে, সেটাও ভালো পার্টিসিপেশন, কিন্তু ইনক্লুসিভ যে এক্সপেক্টেড মাত্রায় ছিল সেটা হয়নি। তারপরেও আমরা একটা সরকার পেয়েছি, একটা নির্বাচিত সরকার পেয়েছি। হ্যাঁ, সেটা, এবং এমন একটা সরকার পেয়েছি যে সরকার মুক্তিযুদ্ধকে ধারণ করে বলে ঘোষণা দিয়েছে। হ্যাঁ, সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে, মুক্তি সংগ্রাম। এমন একটা সময় যখন মুক্তিযুদ্ধকে নির্বাসনে পাঠাবার, ইতিহাসকে নির্বাসনে পাঠাবার একটা চেষ্টা, বাংলাদেশ দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে, এবং এমন একটা সময়ে এই সরকার ক্ষমতায় এসছে যখন মুক্তিযুদ্ধকে, আপনি সঠিকভাবেই বলেছেন দিল্লুর, যে মুক্তিযুদ্ধকে নির্বাসনে পাঠানোর কথা হচ্ছে। যখন বলা হচ্ছে যে 24-এর পরে যারা 71-এর কথা বলে তারা হচ্ছে তারা অপরাধী, এই কথাই তো বলা হচ্ছে। হ্যাঁ, তো সেইখানে আপনার 24 নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন আমাদের এখানে। এটা একটা গণ আন্দোলন যেটা গণ অভ্যুত্থানের রূপ লাভ করেছে। কিন্তু সেই 24-এর যে শহীদরা, তাদের কথা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, 24-এর সংগ্রামকে সালাম জানাই। কিন্তু আপনার 24-কে যদি 71-এর সাথে তুলনা করা হয়, এটা একটা মহা অপরাধ। হ্যাঁ, কারণ 71 তো 71। আমি একজন ইতিহাসবিদ, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সমাজের সকল অংশের মানুষকে যেভাবে উথাল পাথাল করেছে, যেভাবে নাড়া দিয়েছে, যেভাবে আন্দোলিত করেছে, যেভাবে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন। আমাদের সরকারি হিসাব ছিল 71-এ 72-এ 2 লক্ষ মা বোনের ইজ্জত। এখন তো পরবর্তীকালের গবেষণায় দেখা গেছে তার সংখ্যা তার দ্বিগুণেরও বেশি। তো সেই এত রক্তক্ষরণের মধ্যে দিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে ভুলিয়ে দিতে চায় যারা, তারা কি উদ্দেশ্যে ভোলাতে চায়?